আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে সেট ও ফাংশন অধ্যায় 2। তো এই ক্লাসে আমরা সেট কাকে বলা হয়, হ্যাঁ, সেট এবং উপসেটের ধারণা, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, সসীম সেট, পার্থক্য অথবা যেটা সংজ্ঞাটা দেখলেই পার্থক্য বুঝতে পারবে, এবং সেই সাথে সেটের সংযোগ, ছেদ, ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। এছাড়াও যেগুলো আছে শক্তি সেট, এগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। ক্রোমোজোর কার্তেশীয় গুণজ এটা অন্য ক্লাসে নিতে হবে, এবং ডোমেন রেঞ্জ অন্যয় ফাংশন এটা আরেকটা ক্লাসে। মোটামুটি এই অধ্যায়টাও 4টা ক্লাসে করতে হবে। আজকে আমরা এই অধ্যায়ের ইন্ট্রোডাকশন ক্লাস, বেসিক যে ক্লাসটা যতটুকু পারি আমরা নেওয়ার চেষ্টা করব। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অনেক সময় আমাদের যখন ভাইবা হয় বা এই যে গণিত হায়ার ম্যাথের যে প্র্যাকটিক্যাল হয়, সেখানেও সেটের সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় প্র্যাকটিক্যাল যখন থাকে। তো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। ইতিমধ্যে ক্লাস 8-এ অনেকটা জানতে পারার কথা, বুঝতে পারার কথা। তারপর যদি কেউ না বোঝো, আমি সহজ ভাষায় বলি। ধরো একটা বোতল নিলে, এই যেরকম একটা বোতল, এর মধ্যে কিছু প্লাস্টিকের বল রাখলে, হ্যাঁ, এখানে একটা প্লাস্টিকের বল, একটা লাল, একটা নীল, একটা কমলা। ধরো এই যে বোতল যেটা আছে, প্লাস্টিকের বোতল, এটাকে আমরা ধরলাম একটা এ, বোতলটার নাম দিলাম আমরা এ। আর এই যে বলগুলো আছে এটাকে ধরলাম আমরা লাল, নীল, হলুদ। অথবা এটা 1 নাম্বার বল, এটা 2 নাম্বার বল, এইটা 3 নাম্বার বল। এই বলগুলো কোথায় আছে? এই যে একটা এ বাক্সের মধ্যে আছে। তো এই যে এই বলগুলো এর ভেতর অন্তর্ভুক্ত আছে, এগুলো নিয়েই হচ্ছে এই বোতলটা। এইটা একটা সেট, কল্পনা করো। এই যে এখানে দেওয়া আছে, দেখো, 2, 4, 6 সংখ্যা 3টির সেট এ 2, 4, 6। ধরো এখানে 1, 2, 3 হইলে এটা সেটটা কী হবে? সেট যদি এ হয়, সেট দিয়ে প্রকাশ করতে চাইলে আমরা সেটা কীভাবে প্রকাশ করতে পারি? আমরা সেট প্রকাশ করতে হইলে এই যেভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এখানে কি ছিল? 1, 2, 3, 1, এরপরে একসাথে লিখতে পারবো না, একটা কমা দিতে হবে। এরপরে 2, এরপর আরেকটা কমা দিয়ে 3। আরও সংখ্যা কি এখানে আছে? নাই। তো এইগুলা হচ্ছে এই সেটের উপাদান। আর এই যে এই এ, এটা হচ্ছে সবগুলোকে নিয়ে উপাদানগুলো নিয়ে হচ্ছে এটা একটা হচ্ছে সেট। এইভাবে একটা প্র্যাকটিক্যালভাবে যদি চিন্তা করো, তাহলে পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো এখানে আমরা এ ধরতে পারি। এখন যদি এরকম আরেকটা ধরো, এখানে একটা সেট আছে বি, আর একটা বোতল নিলা এই যে এখানে, এইখানে লাল, নীল, হলুদটা নাই, শুধুমাত্র 1 আর 2 নাম্বার বলটা আছে। তাহলে নাই কোনটা? 3 নাম্বার বলটা নাই। এটা ডিফারেন্ট না? ঠিক আছে। অনেক সময় এগুলো যোগ বিয়োগ করে এইভাবেই অঙ্কগুলো করতে বুঝতে সুবিধা হবে। আপাতত যেটা আছে যে এইটা বোতলের জিনিসটা, বোতলের মধ্যে লাল, নীল বল আছে অথবা সংখ্যা, একটা ধারণা মাথার মধ্যে ঢুকায় রাখো, তাহলে সেটগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। আমরা বল ধরছিলাম, এই যেখানে ধরবা যে একটা ধরলাম আমরা এ সেট 1, 2, 3 অথবা 2, 4, 6 সেট হচ্ছে এইটা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যা এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা আসলে এগুলো প্রকাশ করা হয়। হ্যাঁ, যেটাই হোক, এখন সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এখন এই যে বিতে আমরা কি নিলাম? এ এবং বি। বিতে আমরা 1, 2 নিতে পারো, তোমার যেটা আছে, যেটা এলিমেন্ট হবে, যেটা উপাদানটা থাকবে, সেইটাই সেই সেটের সদস্য, ঠিক আছে, বা বস্তু। আমরা এখন এখান থেকে এই কনসেপ্টটা বাদ দিয়া এই কনসেপ্টটা এখন ইউজ করি, যেহেতু এটা উদাহরণে আছে। একটাতে কি ধরলাম? 2, 4, 6, আর একটা বি সেটের মধ্যে কি আছে? এ এবং বি। যে বি সেটের উপাদান কি আছে? এ এবং বি, এবং উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে বিলং। বিলং মানে এর অন্তর্ভুক্ত। এই বি সেটের অন্তর্ভুক্ত কি আছে আমরা পাচ্ছি? 1 আর 2। আবার এইখানে যে বি সেটটা আছে এর অন্তর্ভুক্ত কি? এ এবং বি, মানে
এরকম একটা ধরো একটা বাক্সে রাখা হয়েছে, এখানে এটার নাম হচ্ছে বি, এর ভিতর শুধুমাত্র ছোট হাতের এ আছে আর আছে বি, এটা হচ্ছে বি সেটের সদস্য। এইটাকে প্রকাশ করা হয় কিসের বিলং দিয়ে, এই যে বি সেট বিলং, এই যে এইটা পড়া হয় কি হবে, এ বিলং বি, এটা উল্টা হবে, বি বিলং এ, বি পড়তে পারবা না, ঠিক আছে? তো ঘুরাই দিন, হলে তোমরা বুঝতে ঝামেলা হবে। এখন বি বিলং যদি আমি এ বি ধরি তাহলে কি হবে, এইটা বিলং মানে কি অন্তর্ভুক্ত, এ অন্তর্ভুক্ত কিসের, বি এর। এই যেরকম এইটা বলছিলাম, এই যে বি বোতলটা আছে এর অন্তর্ভুক্ত কি, 1 নাম্বার এবং 2 নাম্বার বলটা। এখন কি তুমি বলতে পারবা যে 1 নাম্বার বলের ভিতর 2 নাম্বার প্লাস্টিক বোতলটা আছে? না, বোতলের ভেতর বল আছে, বলের ভেতর কিন্তু বোতল না। ঠিক এরকম এই যে এখানে যেটা আছে, এই জন্য আমরা বোতল কনসেপ্টটা ব্যবহার করেছি। বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি, উপাদানের প্রকাশের চিহ্ন হচ্ছে বিলং, এ কারণে এ বিলং বি পড়া হয়। এ কিসের বিলং, বি এর, বি এর অন্তর্ভুক্ত হচ্ছে এ, এ বিলং বি, বি বিলং এই ছোটো হাতের বড় হাতের বি, ঠিক আছে? এই উপরের সেটে সি কোনো উপাদান নাই, সুতরাং সি নট বিলং, যদি বিলং না করে, বিলং অন্তর্ভুক্ত নাই। যেমন এইখানে কি ছিল, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা বল ছিল, এখানে 1 2 3 তিনটা বল ছিল, এখানে কি 3 আছে? এই যে এই বোতলটার মধ্যে কি 3 নাম্বার বলটা আছে? নাই। তার মানে কি 3 নট বিলং বি, এইখানে দেওয়া আছে সি, এই যে এখানে যে উপাদানটা ছিল এ বি, বি এর মধ্যে এ এবং বি দুইটা উপাদান আছে, কিন্তু এই সি উপাদানটা ছিল না, সুতরাং সি নট বিলং, এটা কি হবে, নট বিলং টু বি, ঠিক আছে? পড়া হয় সি বি এর সদস্য নয়, বা সি ডাজন্ট বিলং টু বি, ঠিক আছে? নট বিলং বলতে পারো সংক্ষেপে, নট বিলং টু বি অথবা ডাজ নট বিলং টু বি। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। 1 নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটু উচ্চারণ করো, তালিকা পদ্ধতি মানে এই যে আমরা লিখতেছি, এই সেটের পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় দ্বিতীয় বন্ধন এর মাধ্যমে, যেমন 1 2 3 এ বি সি এরকম উল্লেখ করে দেওয়া হয়, এর মধ্যে কোনো রহস্য নাই, ঠিক আছে? সহজ ভাষায় বললে, তালিকা পদ্ধতিতে বুঝতে হইলে এ বি সি মান দেখলে বুঝতে পারবে, যেমন দেওয়া আছে সি নাম, সুনির্দিষ্ট, উপাদানগুলো সুনির্দিষ্ট, কোনো প্যাচ নাই, কিন্তু এই যে প্যাচের ব্যাপারটা এখন আসতেছি, সেট গঠন পদ্ধতি, এখানে প্যাচ আছে। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সুন্দরভাবে তালিকা দিয়ে দিবা, নাম দেওয়া আছে, আর একটা সেট গঠন পদ্ধতি, এর মানে একটা শর্ত দেওয়া থাকবে, শর্তের মধ্যে পড়লে সেটা তুমি উপাদান নিবা, না হলে নিবা না। ধরো তোমাদের একটা খেলা হচ্ছে, হ্যাঁ, খেলা অংশগ্রহণ করতে পারবা কারা, যারা 5 ফুট 4 বেশি আসো, একটা বড় দলের জন্য, ঠিক আছে, নিতে দিচ্ছে। এখন যারাই 5 ফুট 4 নিচে এরা অংশগ্রহণ করতে পারবে, এটা একটা কন্ডিশন দেওয়া। আরেকটা হচ্ছে সব ক্লাসের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে, এরকম হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট পদ্ধতি হচ্ছে গিয়ে একটা শর্ত দিয়ে দিবে, শর্ত অনুসারে তোমাকে সেগুলো বের করে নিতে হবে, বাকিগুলা বাদ যাবে। সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে, মানে বৈশিষ্ট্য দেওয়া থাকবে, শর্ত অথবা বৈশিষ্ট্য দেওয়া থাকবে। যেমন এটা কোন উপাদানটা হবে, একটা এক্স হবে, যে কোনো এক্স মানে যে কোনো সংখ্যা হইতে পারে। এখন এই এক্সটা কি, এইটা শর্তটা এই যে এখানে উল্লেখ করে, এক্স সমান সমান, এখানে সমান সমান দিলে হয়তো বুঝতে সুবিধা হইতো, কিন্তু এটা সমান সমান দেওয়া হয় না, ডট ডট দেওয়া হয়, এটা আহামরি কিছু না। এর উপাদানটা কী হবে, এক্স, এক্সটা কী হবে, এক্সটা হবে এই যে এক্স, স্বাভাবিক বেজোড় সংখ্যা হবে। বেজোড় সংখ্যা কি আমরা জানি, 1, পরে কি আছে 3, পরে কি আছে 5, এরকম যাইতেই থাকবে বেজোড় সংখ্যা। এটা হচ্ছে এই এ সেটের উপাদান, সকল বেজোড় সংখ্যা, স্বাভাবিক সব বেজোড় সংখ্যা যাইতেই থাকবে। এরপর তুমি লাস্টে তুমি ডট ডট দিয়া এই হয়তো ব্রেকেটে দিয়ে দিবা, সেকেন্ড ব্রেকেট দিয়ে। সেকেন্ড কীভাবে প্রকাশ করে বলছিলাম আমরা, সেট প্রকাশ করা হয় এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে, ঠিক আছে? এবং বি, এরপরে হচ্ছে বি, এই দেখো এখানে শর্ত আছে, এইটার উপাদানও এক্স, কিন্তু এটা শর্তটা কি, এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। প্রথম 5 জনের কী হবে, 1 2 3 4 5, প্রথম যেহেতু বলছে বোঝা গেছে, নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, রোল নাম্বার অনুসারে যদি হয় 1 2 3 4 5, শর্ত দেওয়া আছে।
ঠিক আছে? আর 6-7 হলে কী হবে না, অর্থটা হবে না। এই যেখানে বলছে যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এই পদ্ধতিকে বলা হয় রুল মেথড। রুল, নিয়ম দেওয়া থাকবে, সেই নিয়ম অনুসারে যদি তোমার বসে তুমি বসাবা, নিয়ম যদি না দেওয়া থাকে তুমি সেটা বসাবা না। এখন এই একটা অঙ্ক আমরা দেখি, উদাহরণ দেখি। উদাহরণে কী দেওয়া আছে? এ সেটের উপাদান কত? 7, 14, 21, 28। এখন প্রশ্ন বলতে পারে সেটটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। এটা আসলে কী পদ্ধতি দেওয়া আছে? ডাইরেক্ট দেওয়া আছে না? যদি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে দেখেই বুঝতে পারো যে কী কী হচ্ছে। শর্ত কিন্তু এখানে নাই, এটা হচ্ছে গিয়া তালিকা পদ্ধতি। আর যদি শর্ত আকারে বের করতে হয়, শর্ত দিয়ে বের করতে হয়, তাহলে কী হবে? সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে এখন আমরা কীভাবে সেটা করব? দেখলাম এই সেটের উপাদানসমূহ কী আছে? 7, 14, 21, 28। এর মধ্যে একটা ধর্ম দেখো, খেয়াল করো, এটা কিন্তু কী আছে? সংখ্যাটা 7-এর থেকে কী হবে? 7 থেকে কী হবে? ছোট হবে না, সংখ্যাটা অবশ্যই 7 থেকে বড় হবে অথবা কি সমান হবে। 7 থেকে বড় না, 14 বড়, 21 বড়, 28 বড়, 7-এর সাথে সমান হইতে পারে, এরকম 7 থেকে বড় হবে। আরেকটা কী হইতে পারে? এখানে 28 থেকে ছোট হবে, মানে হচ্ছে আমরা ধরলাম এক্স, সংখ্যাটা হচ্ছে এক্স। শর্তটা কি? এই যে এইটা 28 থেকে কী হচ্ছে? বড় কোনো সংখ্যা আছে না, তো 28 থেকে বড় হবে অথবা সমান হবে, যেটা হচ্ছে সমানের চিহ্ন। আর ছোট হইলে কী হবে? এইদিকে এর থেকে 28 থেকে কি বড় হচ্ছে না, সমান হইতে পারবে, এই কারণে এটা শর্ত। আরেকটা হচ্ছে এই যে 7 দেওয়া আছে, এই যে এটা 7 থেকে বড় হবে অথবা 7-এর সমান হবে, এটা লিখলেও শর্তের মধ্যে মিল আছে। আরেকটা কী গুণ হইতে পারে? যে 7-এর কী আছে? এটা 7 দ্বারা বিভাজ্য। এই যে 7, 14, 21, 28 সবগুলো সংখ্যা কি 7 দ্বারা বিভাজ্য। এখানে এই শর্তগুলো দেখো, এখানে প্রত্যেকটা উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক। হ্যাঁ, 7-এর গুণ শূন্য হইতে পারে, শূন্য যেহেতু আমাদের উল্লেখ করতেছি না, শূন্য যেহেতু এখানে নাই, এটা বলতে হবে কি শূন্য থেকে বড় হবে, এবং 28-এর বড় নয়, অর্থাৎ এক্স সমান সমান এই যে এ সমান সমান এক্স, উপাদানটা কী হবে? এক্স ডট ডট দিয়ে এটা লিখতে হবে, সবসময় এটা মনে রাখবা যে এক্স বসাও অথবা ওয়াই বসাও, যেটাই বসাও। এই এক্সের উপাদানটা কী হবে? এই এক্স শর্তটা আবার পাশে উল্লেখ করে দিছে, 7-এর গুণিতক। 7-এর গুণিতক কী হয়? শূন্য হইতে পারে। হ্যাঁ, শূন্য গুণ করলে তুমি 7 পাবা না, শূন্য পাবা না, শূন্য পাবা। কিন্তু যেহেতু এই যে এটা এখানে এটা কী দিছে? 0x28, এই উত্তর লিখলেও এটাও কারেক্ট। কেউ যদি এই উত্তরটা আমি যেটা বলছি এটাও লেখে, এখানে শূন্য থেকে ধরছে, যেহেতু 7-এর গুণিতক ইউজ করছে। হ্যাঁ, শূন্য দিয়ে 7 গুণ করলে কী হয়? শূন্য হয়। আবার উল্লেখ করেছে 7 শূন্য থেকে বড় হবে, শূন্য থেকে বড় 7-এর গুণিতক কোনটা? একমাত্র 7-ই হয়। সুতরাং এইটাও ঠিক আছে, শর্ত অনুসারে লিখবা যাতে এটা অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, এমনভাবে শর্ত দিতে হবে যাতে এটা মিলে। এখন তুমি একটা মেয়ে খুঁজতেছো, হ্যাঁ, অথবা ছেলে খুঁজতেছো, 5.3-এর থেকে বড় হবে, ফর্সা হবে, চিকন হবে, স্বাস্থ্য ভালো হবে, আবার হ্যাঁ চুল কি বলবো একটা গোল্ডেন কালার হবে অথবা কালো কালার হবে, এরকম উল্লেখ করে যখন এটা সুনির্দিষ্ট করে দিবা তখন এটা বুঝতে সুবিধা হয়। যেমন তোমাদের ক্লাসে যখন অনেকগুলো ছাত্র তুমি ধরো, সবার কিন্তু একটা আইডেন্টিক্যাল বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যদি উল্লেখ করো যে এই 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 করছে, যেমন ধরো তুমি থাকো কোনো একটা অঞ্চলে, তখন তুমি উল্লেখ করে দিলা যে আমাদের এই ছাত্রের একজন ছাত্রীকে আমরা অত ছাত্রকে খোঁজ করতে আসছি, তার বাসা অমুক জায়গায়, তার বাবা অমুক এই করে, তার আম্মু এই করে, তার আম্মুর নাম এই, বাবার নাম এই, তখন কিন্তু সুনির্দিষ্ট হয়ে যায়। এরকম শর্তগুলা এমনভাবে দিতে হবে যে মানগুলো বের করতে কোনো কষ্ট হয় না এবং সুনির্দিষ্ট ওই মানটাই আসবে। বলতো স্যার উত্তর তো দেওয়া এইটা, আপনি বের করছেন এইটা, দুইটাই সঠিক উত্তর। যেমন তুমি কেউ যদি লেখে 10 টাকা, 10 টাকা তুমি ভাঙাইলে কী পাবা? কেউ যদি লেখে যে 5 টাকা 5 টাকা দুটো নোট করলেও 10 টাকা ভাঙতি হয়, এইটাও ঠিক। আবার কেউ যদি বলে স্যার 2 টাকাতে 5টা নোট নিয়ে আসবো, সেটাও কিন্তু 10 টাকার ভাঙতি হয়। ঠিক আছে, এই উত্তরটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে শর্ত অনুসারে। যেহেতু 7-এর গুণিতক লেখা আছে, শূন্য দিয়ে গুণ করলে 7 গুণ করলে কী হয়? শূন্য মান আসবে। এখানে বলে দিছে এক্সের মানটা হবে কত? 7-এর থেকে বড় এবং 28 থেকে ছোট অথবা সমান। সুতরাং তুমি এগুলো করলে, বের করতে চাইলে 4টা সংখ্যা তুমি নিতে পারবা, এছাড়া তুমি নিতে পারবা না। আচ্ছা, যে এইটুকু বুঝে থাকো। এই যে এখানে দেওয়া আছে, আবার এখানে কি লিখছে? বি, বি একটা, হ্যাঁ বিয়ের উপাদান কী হবে? এক্স, এক্সটা কী হবে? এই এখানে এক সুন্দর করে একটা কমা দিবা, 28-এর গুণনীয়ক।
হ্যাঁ, সেট পদ্ধতি তালিকা পদ্ধতি প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমরা গুণনীয়কগুলো বের করি। এক, এই যে 2 আর 2 28-এর গুণনীয়ক নেই, এখানে 28, 28 একে 28, 28 গুণ করে এভাবে বের করো। তাহলে গুণনীয়ক সময় কী পাবো আমরা? 1 2 4 3 কি হয়? 3 দিয়ে কি ভাগ যায়? না, ভাগ যায় না। 7 14 28। তো নির্ণয় সেট কত হচ্ছে? 1 2 4 7 14 28। এটা কি বলছিল? তালিকা পদ্ধতিতে ডাইরেক্ট আনসার দিয়ে দিবা। এটা হচ্ছে, তাইলে এটা হচ্ছে কি? তালিকা পদ্ধতি। একটা হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি, শর্ত দিয়ে উল্লেখ করতে হবে উল্টা, হ্যাঁ, আর ঘুরায়, ঠিক আছে। আর একটা হচ্ছে ডাইরেক্ট, তোমার যেটা থাকবে সুনির্দিষ্টভাবে, সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে কি? তালিকা পদ্ধতি। আচ্ছা, আমরা এখান থেকে এটা যাই। এই যে আরেকটা অঙ্ক এখানে আছে, সকল, এই এক্সটা কী হবে? এখানে সি এর উপাদান কী হবে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা 1 2 3 4 5 যাইতেই থাকবে। আবার কী হবে? এই যে এক্সের, এবং আরেকটা শর্ত কী দিছে? যে এক্সের যদি স্কোয়ার করি সেইটা 28-এর থেকে ছোট হবে। তো কোনটা হয়? 1 স্কোয়ার করলে কি হয়? 1ই আসে। 2 স্কোয়ার করলে কি হয়? 4 হয়। এই দেখো, এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 2 হইলে এক্স স্কোয়ার সমান সমান 2 2 স্কোয়ার, এরপর কত আসতেছে? 4। এক্স ইকুয়াল টু 3 নিলে কী হবে? 3 হবে হচ্ছে 9। 4 দিয়ে গুণ করি, 4 যদি নেই, এক সমান 4 নেই, 4-এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কী হচ্ছে? সমান সমান 16। এখন যদি 5 নেই, 5 স্কোয়ার করলে কি হয়? 25, তাই না? 25 কি 18 থেকে ছোট না বড়? এরকম এই যে দেওয়া আছে, এক্স সমান সমান 5 হলে এক্স স্কোয়ার সমান সমান 5 5 স্কোয়ার সমান সমান 25, যা 25 থেকে বড়। সুতরাং 25 সংখ্যাটা বাদ যাবে, আর বাকি যে সংখ্যাগুলো আছে, যত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, সবই কী হবে? এই সেটের অন্তর্ভুক্ত হবে। সুতরাং 1 2 3 4 সবগুলো কী হচ্ছে? এই সেটের অন্তর্ভুক্ত। আচ্ছা, সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। মানে তুমি একটা নির্দিষ্ট উপাদান গণনা করে বের করতে পারবা। এই যে 3 থেকে শুরু করে 60 পর্যন্ত, এটা যদি আমি সবগুলো সিরিয়ালে যাই, 3 6 9, এরপর কী হবে? তাহলে 12 15 18 ভাগে গেছে, এটা শেষ আছে, গয়না বের করতে পারো কটা উপাদান আছে। সেটা হচ্ছে সসীম সেট। এখন যদি এই যে দেওয়া আছে, এই যে দেখুন এই অঙ্কটাই ধরো, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যাইতেই আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা যাইতেই থাকবে, এটা অসীম সেট। যেই আমি এই যে যদি এই শর্তটা না দিতাম, তাহলে কি সেটটা ওই পর হইতে থাকতো না? 4 5 6 7 8 9 যাইতেই থাকতো। যেহেতু এই শর্তটা দেওয়া আছে, এর কারণে এই সেটটা সসীম সেট হয়েছে। যদি শর্তটা না দেওয়া থাকতো, যদি এই শর্তটা না বাদ দিতাম, তাহলে এটা কি হতো? অসীম সেট হয়ে যাইতো। এখানে দেওয়া দেখা আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। সকল বেজোড় স্বাভাবিক সংখ্যা, এই যে -1 2 1 2 যাইতেছে, 3 5 4 যাইতেছে, শেষ হচ্ছে না, অসীম সেট। সরি। আচ্ছা, এরপর থেকে আমরা হয়তো চিন্তা করবো যে আমাদের যে ইন্ট্রোডাকশন 1-2 ক্লাস আছে, আমরা ডাইরেক্ট লাইভ নেওয়ার জন্য, তাহলে কারো প্রশ্ন থাকলে হয়তো আমরা ডাইরেক্ট উত্তর দিতে পারবো। বাকি ক্লাসগুলো যেগুলো আছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপের যে ক্লাসটা, সেটা ওরা পাবে। আচ্ছা, দেখা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এটা মোটামুটি এখান থেকে করলে তোমরা দেখতে পারবা। এখানে না গেলাম, আমরা বেসিকে চলে যাই। ফাঁকা সেট মানে যেই সেটে কোনো কিছুই নাই। একটা বোতল নিলা, বোতলের ভেতর কোনো বলই নাই, কোনো বল না থাকলে সেটা কী হবে? ফাঁকা বোতল। এরকম যে সেটের কোনো উপাদান নাই, সেটা হচ্ছে কি? ফাঁকা সেট। এটা প্রকাশ করা হয় এই যে এরকম একটা গোল দিবা, গোল দিয়ে এরকম টান দিলে এটা ফাঁকা সেট। অথবা এই সেটের মাঝখানে কিছু না দিলেও এই ব্র্যাকেটে এরকম প্রকাশ করলেও সেটাকে ফাঁকা সেট দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে নিয়ে এরকম ভিতরে ডট ডট দিবা, উপাদান না দিয়ে, সেটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, ভেন চিত্র, এই যে সেটের যে কার্ডটা বললি, এটা যদি আমরা চিত্রের সাথে প্রকাশ করি, সামনে দেখতে পারবা, হয়তো বা এইটাও দেখছো, হ্যাঁ, মান যেহেতু বের করে চিত্রের মধ্যে যেটা থাকে গোল গোল দিয়া, ভ্যান, জন ভ্যান 1834 থেকে 1923, মানে হচ্ছে কি উনি এই সালে জন্মগ্রহণ করছেন, এই সালে মৃত্যুবরণ করছেন। সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। সেটগুলো উনি শুধুমাত্র
ওই যে মৌখিক বা এই যে লেখাই অঙ্কের মাধ্যমে না, একদম চিত্র সহকারে বোঝায় দেওয়ার জন্য করছেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলোকে ভ্যান চিত্র নামে পরিচিত। নামটা কি? জন ভ্যান। আচ্ছা, উপসেট। এই যে সেটের উপাদান যেগুলো আছে সবগুলোকে উপাদান বলা হয়, আর প্রত্যেকটা উপাদান নিয়েই হচ্ছে উপসেট। এই দেখো, এ এবং বি একটা সেট। এই সেটের উপাদান কী কী আছে তাহলে আমরা ধরতে পারি। এ একটা উপাদান, এই যে পাইলা। বি একটা উপাদান পাইলা, এবং এ বি দুইটা মিলায় একটা উপাদান হইতে পারে। মনে করো দুইটা বল একসাথে রাখলা, এটা মিলায় একটা উপাদান। এটা হচ্ছে মানে এই সেটের মাধ্যমে দুইটা জিনিস প্রকাশ করতে হবে। সুন্দর করে এ বি দুইটা মিলায় যদি ধরি আমরা, সেটাও একটা সেট। এই যে এ বি একটা হচ্ছে সিঙ্গেলভাবে ধরলে এ, আর একটা বি, বি আর একটা এ। আবার কোনো উপাদান না নিয়ে সেট গঠন করা যায়। সুতরাং এখানে কয়টা সেট হবে এ বির মধ্যে, তাহলে কটা উপাদান হবে? আমরা যদি এই সেট থেকে কয়টা সেট গঠন করা যাবে, জয়টা সেট গঠন করা যাবে, সেই প্রত্যেকটা হচ্ছে এই সেটের উপসেট, শুধুমাত্র সার্বিক সেটটা বাদ দিলে। এখানে তাইলে আমরা কি ধরতে পারি, এ বি একটা উপসেট, বি এ, আর একটা হচ্ছে কি না, এখানে হচ্ছে এইটা একটা সেট উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এবং ফাঁকা একটা উপাদান। সুতরাং এ সেটের উপসেট হচ্ছে প্রত্যেকটি উপসেট একটা উপাদান উপসেট। সুতরাং সরি আমি একটু গুলাই ফেলছি, আস্তে আস্তে এইটা একটা উপসেট থাকবে, ঠিক আছে। এইটা একটা উপাদান না, যেগুলো উপাদান আছে সবগুলো উপাদানকেই তোমার ওই সেটের একটা উপসেট বলা হয়। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সংখ্যাটা দেওয়া আছে, এদেরকে প্রত্যেকটি সেটকে ওই সেটের উপাদান বলা হয়, আরে ওই সেটের উপসেট বলা হয়। আমরা এটা নেই। আচ্ছা, উপসেটের চিহ্ন হচ্ছে এই যে এরকম, এই যে এটা, এই যে উপরেটা যেটা আছে এটা হচ্ছে উপসেট। আচ্ছা, উপরের চিহ্ন হচ্ছে এই যে এটা দেওয়া আছে উপসেট। যদি বি সেট এ সেটের উপসেট হয় তবে লেখা হয়, মানে হচ্ছে যে এটাকে একটা ধরলাম না, আমরা চেঞ্জ করে নিই, এইটা একটা সেটের উপাদান ধরলাম, তাহলে এইটা হচ্ছে এই সেটের উপসেট, অথবা এ হচ্ছে এই সেটের উপসেট। তখন লিখতে হলে এটা যদি কোনো নাম থাকে সেটা এইভাবে লিখতে হয়। ঠিক এরকম যদি ধরো, যদি বি সেট ধরলাম, এইটা বি সেট, এই যে এইটা আমি ধরলাম এটা হচ্ছে বি সেট, ধরলাম এটা বি সেট, এটা হচ্ছে এ সেট। হ্যাঁ, এটার উপসেট কি একটা, এটা না? বললাম যে উপাদানে যা যা থাকবে সবগুলো একটা একটা উপসেট। ধরে নাও বি সেট যদি এ সেটের উপসেট হয়, অবশ্যই এটা উপসেট, যেহেতু এটা উপাদান উপসেট হয়, তা আমরা কীভাবে লিখি, বি উপসেট হচ্ছে এর, বুঝো নাই, ওটার অন্তর্ভুক্ত যেহেতু সদস্যের মতো অনেকটা সিমিলার। বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ, যেভাবে তুমি ইংলিশে বলো, আমরা বি উপসেট এ বলি, বি উপসেট এ। আচ্ছা, এখন উপরের উপসেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান, প্রত্যেকটা সেট নিজের উপসেট, প্রত্যেকটা সেট নিজের উপসেট, মানে এই যে একটা মেইন উপসেট নিলা তুমি বলো স্যার এটা সেম একই জিনিস, কিন্তু সেম হইলেও এটা একটা যেহেতু একটা উপাদান ধরা হয়, এটা একটা উপসেট ধরা হয়। আবার যে সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, যে কোনো সেট থেকে, মানে সেটের মধ্যে কোনো উপাদান থাকলে ফাঁকা সেট ধরাই যাবে, স্বাভাবিক না? সুতরাং ফাঁকা সেট সবসময়ই একটা সেটের উপসেট। যেই সদস্যগুলাকে নিয়ে আমাদের সেটটা গঠন করা হয়েছে সেইটা বাদে তুমি একটা জিনিস ধরতে পারবা, সেটা হচ্ছে কি, এই যে ফাঁকা সেটটা ধরতে পারবা। তাহলে তুমি উপাদানগুলো পাবা। অনেক সব প্রশ্ন থাকে এই সেটের উপাদান কয়টা, যেমন এই সেটের উপাদান কয়টা হচ্ছে, তাহলে 1 2 খালি চোখে দেখলে, আর একটা কী হতে পারে, কম্বাইন করে এ বি দুইটা মিলাই হইতে পারে একটা, তাহলে হচ্ছে 2 3 নাম্বার সেট, আর ফাঁকা একটা সেট আছে, এই 4টা সেট। সুতরাং এই সেটের উপাদান কয়টা হচ্ছে, তাহলে 4টা। ঠিক আছে, ধরি পি 1 2 3, এখন উপসেট ধরলাম কিউ একটা আর একটা আর এ, তাহলে এখন দেখো এই সংখ্যাটা এটার মধ্যে আছে না, এই সেটটার মধ্যে কিন্তু আছে, যদি অন্তর্ভুক্ত হয় না থাকলে হবে না, যদি 5 থাকতো তাহলে কিন্তু হইতো না। যদি এই সেটগুলোর উপাদান এটার মধ্যে থাকে, এর থাকে, তাইলে এটা উপসেট। যেহেতু এইটার উপাদান এটার মধ্যে আছে বড় সেট ধইরা, তাইলে এই কিউ হচ্ছে পি এর উপসেট। এই যে আর এই 1 3 এটা আছে না, এই 1 আছে 3 আছে, সুতরাং এটা এটার অন্তর্ভুক্ত। সুতরাং আর উপসেট পি, যেখানে লেখা সুন্দর করে লেখছে
এখানে পি, এটা এখানে অনেক ভুল করছে, পি উপসেট, হ্যাঁ আচ্ছা পি যেটা আছে এটার উপসেট তো অবশ্যই সে ধরবে। এনে বলছিলাম এই যে না, প্রত্যেকটা সেট নিজের একটা উপসেট, প্রত্যেকটা সেট যে সংখ্যা সংখ্যা থাকবে এটাকে একটা উপসেটই তুমি ধরবা। এই কারণে পি উপসেট পি লেখা যায়, কিউ উপসেট পি এবং আর উপসেট পি। আচ্ছা আমরা যদি লাইভ করি তাহলে হয়তো আমাদের প্রশ্ন করলে তোমরা হয়তো আরও ডাইরেক্ট কারো যদি বুঝতে সমস্যা হয় ওই ব্যাপারে আমরা হয়তো আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারি। আচ্ছা প্রকৃত উপসেট, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রত্যেক সেটের উপাদান সংখ্যা থেকে কম হয়, কম, এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। যেমন ধরো এই একটা সেট নিলাম, এখন বি একটা সেট নিলাম, ঠিক আছে, এটার মধ্যে উপাদান কয়টা, দুইটা, এর কয়টা, চারটা, বাকি কয়টা আছে, দুইটা বেশি আছে না, তো এইটাই হচ্ছে এইটার প্রকৃত উপসেট। এই যে দুইটা সেট, এখানে বি উপসেটের উপাদান এ সেট থেকে বিদ্যমান, একটা হচ্ছে এই যে সেটের উপাদানগুলো আছে এর মধ্যে থাকতে হবে এবং এর থেকে কম হইতে হবে। দুইটা শর্ত, একটা হচ্ছে এই যে উপসেটগুলো আছে এখানে যদি আমি 7 থাকতো, এর মধ্যে 7 আছে নাই, তাইলে এটা প্রকৃত উপসেট হইতো না। হ্যাঁ একে তো হচ্ছে এটার সাথে এরকম এইটার যে উপাদানগুলো আছে এখানে থাকতে হবে, এবং এরপর যেটা হচ্ছে যে এইখানের যে উপাদান সংখ্যা আছে এটা কিন্তু উপাদান সংখ্যা, এটা হচ্ছে উপসেট। উপাদান কটা হয় না, দুইটা আছে, এর কটা আছে, চারটা। হ্যাঁ উপাদান সংখ্যা আরও বেশি, কিন্তু এমনি সংখ্যার জন্য ধরতেছে আর কি। যদি সেট এবং উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে কম হয়, এখানে আছে কটা, চারটা, এখানে কটা আছে, দুইটা, সুতরাং অবশ্যই এটা বেশি এটা কম, সুতরাং এই বিটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে। আচ্ছা প্রকৃত উপসেট আবার এই যখন এটা লেখা হয় না, সমান সমান দেওয়ার অপশন নাই, এটা ডাইরেক্ট হচ্ছে গিয়ে বি উপসেট এ লেখা হয়, বি উপসেট এ। প্রকৃত উপসেটের ক্ষেত্রে প্রকৃত উপসেট, আচ্ছা আচ্ছা দেখা আছে, এই দেখো এক্স ওয়াই জেড উপসেটগুলো লেখো, প্রকৃত উপসেট বাছাই করো। এখানে দেওয়া আছে কি পি এক্স ওয়াই জেড, আমরা ফার্স্টে একটা সেটে ফলাইলাম, ঠিক আছে। উপসেট কোনটা হইতে পারে, এখন দেখো ফার্স্টে আমরা মেন যেটা আছে এটাই লিখবো, এটা একটা যেহেতু উপসেট, এটা সংখ্যা আছে, এটা প্রত্যেকটা সেট ওই সেটের উপসেট, ফার্স্টে এটা লিখলাম। পরে আবার কী হতে পারে, এক্স ওয়াই নিয়ে একটা হইতে পারে, সেট হইতে পারে, এটা লিখলাম। আবার এক্স জেড এইটা নিয়ে একটা উপসেট হইতে পারে, এটা লিখলাম। আবার কি ওয়াই জেড নিয়ে একটা উপসেট হইতে পারে, এটা নিয়ে লিখলাম, মানে ভাগ ভাগ করে। আর কিন্তু সংখ্যা আছে কি এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট, এছাড়া তুমি আর কোনোভাবে সংখ্যাটা বানাইতে পারবে না, খেয়াল করে দেখো তুমি। সংখ্যা উদল বদল করলে হবে না, সংখ্যাটা আর কি একই জিনিস উপাদান, ওই সেটা আবার একই উপসেট, একটা যে উপসেটগুলো আছে একটা একটা সিমিলার হইতে পারবে না, দেখো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান সংখ্যা, একটার সাথে ভিন্ন হইতে হবে, একই হইতে পারবে না। দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড এক্স, কার সাথে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যাটা কিন্তু উপাদানের কিন্তু মিল নাই, অমিল হইতে হবে, এটা একটা খেয়াল করবা। হ্যাঁ আচ্ছা প্রকৃত উপসেটগুলো কোনগুলা, এই দেখো এখানে এক্স ওয়াই জেড, আর এই যে এখানে এক্স ওয়াই জেড সংখ্যা কয়টা আছে, এনে তিনটা, এনে তিনটা, সমান সমান, সুতরাং এটা প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট কয়টা আছে দেখো, এনে দুইটা, এনে তিনটা, বাকি সবগুলাই প্রকৃত উপসেট। এই যে এনে বাকি সবগুলা, এই যে এটার উত্তর মিলে গেছে। আচ্ছা আরেকটা দিয়েছে থেকে কোনো সেটের উপাদান সংখ্যা এন হইলে, মনে করো এটা কত আছে, 1 2 3, এই সেটের উপসেট সংখ্যা কত হবে, 2n। ঠিক আছে, কত হবে, 2n। সংখ্যা কটা আছে, 1 2 3, 2 এর যদি আমি 3 দেই কত আসে, 8। সংখ্যা সব বলে যে উপসেটের সংখ্যাগুলো বের করো, 1 2 3 4 5 6 7, কটা হয়েছে, 7টা আসছে না, এটা কটা প্রকৃত, আর এটা কটা এই যে উপসেট দেখা, এটা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, ওই সেটের উপসেট সংখ্যা কত হবে, 2n। এটা কটা ছিল, সংখ্যা ছিল কটা, 3টা, 3 কই বসাইতে হবে, এই যে সংখ্যা n হইলে, সংখ্যাটা n, ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2n, 2n। এখানে কত আছে, 3, এই এনের জায়গায় 3 বসাইলাম আমি, বসাইলে এখানে আমি 8 পাচ্ছি। আচ্ছা এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n - 1, এখান থেকে যদি একটা -1 করে বিয়োগ করলে কত হয়, 7। এই যে প্রকৃত উপসেটের সংখ্যা এখানে কটা আছে, 7টা, এখানে আছে 7টা, এখানে আছে 8টা। আচ্ছা আজকে আমরা এই পর্যন্তই রাখি, সেটের সমতা এবং সেটের অন্তর অন্য ক্লাসে, আরেকটা ক্লাসে আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্ত থাক,
কত পেজ নাম্বার কত 30। আচ্ছা, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি যেটা আছে আমরা নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।